নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটা একটু বড় হলেও এই ভিডিওতে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা না স্কিপ করে তোমরা পুরোটা দেখো। আর তোমরা তোমাদের প্রিয় দলের এই সমস্ত ইন্টারেস্টিং আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, গতকাল অফিসিয়ালিভাবে এই মরশুমের দ্বিতীয় বড় ম্যাচের ভেন্যু কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তো তোমাদের যেমনটা জানিয়েছিলাম, এই মরশুমের আইএসএলের দ্বিতীয় ডার্বি ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে গুয়াহাটিতে। তো ঠিক সেই মতনই গতকাল এই বিষয় নিয়ে কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্টও চলে এসেছে। তো ডার্বি ম্যাচকে কিন্তু আমরা সবসময়ই একটা টানটান উত্তেজনামূলক ম্যাচ হিসাবেই জেনে এসেছি, কারণ এই ডার্বি ম্যাচেই কিন্তু প্রমাণ হয়ে যায় চলতি মরশুমে বাংলার সেরা কোন দল। সেক্ষেত্রে এই ডার্বি ম্যাচ নিয়ে দুই দলের প্লেয়ারদের পাশাপাশি দুই দলের সমর্থক ও দুই দলের ক্লাব অফিসিয়ালসরাও কিন্তু বেশ উন্মাদিত থাকে। আর ঠিক তেমনই এই ডার্বির আগেও কিন্তু এবার সরগরম রয়েছে দুই প্রধানের কর্মকর্তাদের মধ্যেই। তো গতকাল মোহনবাগান ক্লাবের প্রাক্তন অফিসিয়ালস টুটুবাবু তিনি মন্তব্য করেছিলেন, সূর্য যেমন ঢলে পড়ে ঠিক তেমনই এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের পারফরমেন্সও ঢলে পড়েছে। আর টুটুবাবুর করা এইরকম মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গল সচিব নিতুবাবুও কিন্তু এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তো নিতুবাবু বলেছেন, মোহনবাগান বলে কি কোনো ক্লাব এখন আছে? কারণ ওরা 5 থেকে 6 বছরের পুরনো এক ক্লাবের সাথে মার্চ করেছে। এছাড়া মোহনবাগান তারা আইএসএলে কোন ক্লাবের লাইসেন্স নিয়ে খেলে, মোহনবাগান নাকি এটিকে, সেটাও সে জানতে চায়। তো টুটুবাবুর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিতুবাবু কিন্তু এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন গতকাল সংবাদ মাধ্যমে। তো যাক, এই বিষয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আমি শেয়ার করছি। তো সর্বপ্রথম আমি সেই সংবাদ মাধ্যমকে বলবো যে সংবাদ মাধ্যমের সামনে নিতুবাবু এই কথাটা বলেছে। তো নিতুবাবু যখন এই মন্তব্যটা করেছেন তখন কিন্তু নিতুবাবুর উল্টো দিকে থাকা সেই সাংবাদিকের উচিত ছিল নিতুবাবুকে প্রশ্ন করা, যদি মোহনবাগান তারা এটিকের সাথেই মার্চ করে তারা আইএসএল জায়গা পায়, তাহলে ইস্টবেঙ্গল কোন বিষয়ের ওপর ভিত্তি করে আইএসএলে আসলো? কারণ আমি যতদূর জানি ইস্টবেঙ্গল তো মোহামেডান বা পাঞ্জাব এফসির মতন আই লিগ জিতে আইএসএলে প্রমোট হয়নি। আর থাকলো মোহনবাগানের বিষয়, তো মোহনবাগান তারা যদি সত্যিই এটিকের লাইসেন্সেই খেলতো, তাহলে যে মরশুমে মোহনবাগান তারা আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকের সাথে মার্চ করে আইএসএলে আসলো, তাহলে সেই সময়ের তথাকথিত এটিকে মোহনবাগান দল তারা এএফসি খেলার সুযোগ কী করে পেল? আর তোমরা গুগলে একটু সার্চ করলেই দেখতে পাবে মোহনবাগান তারা আইএসএলে কোন ক্লাবের লাইসেন্সে খেলছে। আর তোমাদের জন্য আমি ভিডিওর স্ক্রিনে আমি সেই একটা উদাহরণের একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। তো যাই হোক, যে ক্লাব সরকারের সহযোগিতায় আইএসএল খেলার স্বীকৃতি পেয়েছে সেই ক্লাবের অফিসিয়ালসদের কিন্তু মোটেই উচিত নয় অন্য ক্লাবের দিকে আঙুল তোলা। মোহনবাগান তারা যদি এটিকের সাথে মার্চ নাও করতো, তাহলেও কিন্তু মোহনবাগান দল তারা আইএসএলে প্রমোট হতো আই লিগ জয়ের জন্য। কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু আই লিগ জয়ের জন্য আইএসএলে প্রমোট হতে পারতো না, কারণ মোহনবাগান এবং মোহামেডান দুই প্রধানের কাছে কিন্তু আই লিগ থাকলেও ইস্টবেঙ্গলের কাছে কিন্তু আই লিগ নেই। তো যাক, এরপর 11 তারিখের ডার্বির প্রসঙ্গে নিতুবাবু বলেছেন, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ইচ্ছা করে ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলার জন্য তারা আগে থেকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে জানায়নি যে 11 তারিখের ডার্বি ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হবে। আর এর পাশাপাশি নিতুবাবু আরও বলেন, ডার্বির ভেন্যুর বিষয়ে দেরিতে সমস্ত কিছু জানানোর জন্য তারা গুয়াহাটিতে যাওয়ার কোনো টিকিট পাচ্ছে না। সেক্ষেত্রে এই বিষয়ে একটাই বক্তব্য যে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি তাদের টিকিট ও হোটেল বুক করতে পারে, তাহলে কেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পারছে না? সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে নিতুবাবু কি সত্যিই এই সমস্ত সমস্যার মধ্যে পড়েছে, নাকি যদি আগামী 11 তারিখের ডার্বি ম্যাচটা ইনকেস ইস্টবেঙ্গল দল হেরে যায় তার জন্য আগে থেকেই অজুহাত তৈরি রাখছেন নিতুবাবু। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে এই মরশুমের সুপার কাপ নিয়ে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো এই মরশুমের সুপার কাপ কবে থেকে অনুষ্ঠিত হতে চলেছে। তো এই বিষয়ে কিন্তু অবশেষে কনফার্ম আপডেট চলে আসলো মার্কাস মার্গুলাভের তথ্য অনুযায়ী। তো যেমনটা জানা গেছে এই মরশুমের সুপার কাপ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 18 এপ্রিল থেকে, এবং দীর্ঘ 20 দিন ধরে কিন্তু চলবে এই সুপার কাপের টুর্নামেন্টটা। তবে তোমাদের জানিয়ে রাখি, এই মরশুমের সুপার কাপের এই টুর্নামেন্টটা কিন্তু ওড়িশাতে অনুষ্ঠিত হবে না। এই মরশুমের সুপার কাপের টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে চলেছে গোয়াতে, এবং যেমনটা আপডেট একটা নতুন স্পন্সরের মাধ্যমে এই মরশুমের সুপার কাপটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। সেক্ষেত্রে এই মাসের 18 তারিখ থেকে আমরা কিন্তু সুপার কাপটা দেখতে পেতে চলেছি। আর এটা কিন্তু অবশ্যই সকল ফুটবল প্রেমীদের জন্য একটা বড় সুখবর, সেটা বলাই যায়। তো যাকে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ডার্বির আগে মোহনবাগানের 3 প্লেয়ারের চোট নিয়ে। তো তোমরা জানো আর একদিন পেরোলেই ডার্বি ম্যাচ, কিন্তু এই ডার্বি ম্যাচের আগেই বড়সড় সংকটের মুখে কিন্তু এবার পড়লো বাগান শিবির। কারণ ডার্বি ম্যাচ খেলতে নামার আগেই মোহনবাগান দলের একাধিক প্লেয়ার তারা কিন্তু চোটাঘাতের কবলে পড়েছে, যাদের মধ্যে রয়েছে মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার আশিক কুরুনিয়ান, এছাড়াও রয়েছে মোহনবাগান দলের ভারতীয় ডিফেন্ডার আশিস রায়। এর পাশাপাশি গতকাল অনুশীলন করার সময় হ্যামস্ট্রিং চোট পেয়েছে কিন্তু দলের ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।
এবং যেমনটা আপডেট, চোটের কারণে খুব সম্ভবত 11 তারিখের ডার্বি ম্যাচও কিন্তু মিস করতে পারেন অনিরুদ্ধ থাপা। এর পাশাপাশি আরও যেমনটা আপডেট, মোহনবাগান দলের বিদেশি মিডফিল্ডার দিমিত্রি পেট্রাটস সেও কিন্তু 90 মিনিট খেলার জন্য পুরোপুরি রূপে ফিট নয়। সেক্ষেত্রে ডার্বির আগে মোহনবাগান শিবির যে চোট আঘাতের জন্য বেশ সমস্যায় রয়েছে সেটা কিন্তু বলাই যায়। তবে এর পাশাপাশি মোহনবাগান শিবিরকে নিয়ে যে সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে ডার্বি ম্যাচের আগে কিন্তু পুরোপুরি রূপে ফিট হয়ে দলের সাথে পুরোদমে অনুশীলন সেরেছে মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার আপুইয়া, আর এর পাশাপাশি দলের বিদেশি মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। সেক্ষেত্রে ডার্বির আগেই বাগান শিবিরকে কেন্দ্র করে কিছু দুঃসংবাদের পাশাপাশি সুখবরও যে বেরিয়ে এসেছে সেটা বলাই যায়। তবে এবার কিন্তু ডার্বির আগেই মোহনবাগান শিবিরের মতন ইস্টবেঙ্গল শিবিরকে কেন্দ্র করেও কিছু সুখবরের পাশাপাশি দুঃসংবাদও বেরিয়ে এসেছে। তো যেমনটা জানা গেছে, চোটের কারণে ডার্বি ম্যাচে অনুপস্থিত থাকতে পারে ইস্টবেঙ্গল দলের ভারতীয় ডিফেন্ডার প্রভাত লাকড়া। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের শেষ ম্যাচে চোট পেয়েছিল ইস্টবেঙ্গল দলের ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলী, সেটা তোমরা জানো। যার ফলে চোটমুক্ত অবস্থায় আগামী 11 তারিখের বড় ম্যাচে আনোয়ার আলী সে কতটা নির্ভরতা যোগাতে পারবে তা নিয়েও কিন্তু বড় সংশয় এই মুহূর্তে রয়েছে ইস্টবেঙ্গল শিবিরে। তবে এর মাঝেই যে সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে, চোট কাটিয়ে আবারও কিন্তু কলকাতায় ফিরে গতকাল ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিয়েছে ইস্টবেঙ্গল দলের বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপো। তবে এই ডার্বি ম্যাচে সাউল ক্রেসপোর সার্ভিস ইস্টবেঙ্গল পাবে নাকি সেই বিষয়েও কিন্তু এখনও কোনোরকম নিশ্চিত আপডেট জানা যায়নি। তো যাই হোক, এবার যদি কিছু ট্রান্সফার আপডেট এবং ট্রান্সফার রুমার নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে পাঞ্জাব এফসির নাম। তো তোমরা জানো পাঞ্জাব এফসি দলের বিদেশি স্ট্রাইকার মুসাগা বেকাঙ্গা সে তার খেলার জীবন থেকে অবসর নেওয়ার কারণে পাঞ্জাব এফসি তারা কিন্তু মুসাগার একজন রিপ্লেসমেন্ট খুঁজছিল। আর ঠিক সেই মতনই পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু মুসাগার একজন উপযুক্ত রিপ্লেসমেন্টও নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার পেট্রোস গিয়াগোমাকিস। 2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই গ্রিক স্ট্রাইকারটা সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং উভয় পজিশনেই খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারে তিনি 281টা ম্যাচে 51টা গোল এবং 26টা অ্যাসিস্ট তিনি করেছেন। ক্লাব ক্যারিয়ারে সুপার লিগ 1 এবং সুপার লিগ 2-তে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা কিন্তু তার আছে, এবং এই মৌসুমে তিনি সুপার লিগ 2-এ তার প্রাক্তন ক্লাবের হয়ে 11 ম্যাচে 7টা গোল এবং 2টো অ্যাসিস্ট তিনি করেছেন। তো এক কথায় বলতে গেলে এই পেট্রোস সে কিন্তু বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আইএসএলে তিনি কতটা কার্যকারী হন পাঞ্জাব এফসি জার্সিতে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো ট্রান্সফার মার্কেটে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারাও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভলিভাবে কাজ করছে তাদের দলের ঘাটতি মেটানোর জন্য। আর সেই মতনই মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট একজন ভারতীয় উইঙ্গারের সাথেও কিন্তু অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা পৌঁছে নিয়ে গেছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে 22 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার লালথেন মাওয়াইয়া রেনথ্লেই। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় উইঙ্গারটা তিনি বর্তমানে কেরালা ব্লাস্টার এফসি দলের সাথে যুক্ত। লেফট উইংয়ের পাশাপাশি রাইট উইংয়ে খেলতে অভ্যস্ত থাকা এই রেনথ্লের সাথে কেরালা ব্লাস্টার এফসির 2027 সাল পর্যন্ত চুক্তি আছে। তবে কেরালা ব্লাস্টার এফসি দলে এই রেনথ্লে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার জন্য তিনি কিন্তু এই মুহূর্তে কেরালা ব্লাস্টার এফসি দল ছাড়তে চাইছেন। আর সেই মতনই মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্টও কিন্তু তাকে দলে নেওয়ার জন্য কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে। এবং যেমনটা আপডেট সমস্ত কিছু ঠিকঠাকভাবে এগোলে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রেনথ্লেই কিন্তু যোগ দিতে পারে মোহামেডান স্পোর্টিং দলে। তো যে একেবারে নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের রিজার্ভ দলের জন্য আরও একজন দুর্দান্ত প্লেয়ারকে দলে সাইন করিয়েছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে 18 বছর বয়সী ভারতীয় ভার্সেটাইল উইঙ্গার হাওদা মিলন ভাইপেই। সুদেবা দিল্লি এফসির তরুণ দলের দুর্দান্ত পারফরমেন্স করা এই দুর্দান্ত উইঙ্গারকে মোহনবাগানের স্কাউটিং টিম কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে ভবিষ্যতে মোহনবাগানের সিনিয়র দলে তার সার্ভিস পাওয়ার জন্য। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান ম্যানেজমেন্টের এক পুরনো টার্গেটকে নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু হায়দ্রাবাদ এফসি দলের ভারতীয় ডিফেন্ডার অ্যালেক্স সাজিকে গত সামার ট্রান্সফার উইন্ডো থেকেই টার্গেট লিস্টে রেখেছে। এবং এই সামার ট্রান্সফার উইন্ডোতে সাজি একসময় মোহনবাগান দলে মুভ করতে রাজি হলেও পরবর্তীতে হায়দ্রাবাদ এফসির থেকে ভালো অফার আসার কারণে সাজি সে কিন্তু হায়দ্রাবাদ এফসি দলে স্টে করার সিদ্ধান্ত নেয়। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেও সাজির এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে। আর বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সাজির এজেন্টের কাছে আগের থেকেও একটা বেশি অঙ্কের অফার পাঠিয়েছে। তবে এই অফারটা কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর জন্য নয়, সেটা পাঠানো হয়েছে আগামী মরশুমের জন্য। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে আগামী মরশুমে তাদের দলের ডিফেন্স লাইনে টম্বা অ্যালবার্টোর সাথে একজন সলিড ভারতীয় ডিফেন্ডারকে অ্যাড করে আপফ্রন্টে একজন বেশি বিদেশি প্লেয়ার খেলাতে।
আর সেই মতনই অ্যালেক্স সাজির এজেন্টের কাছে কিন্তু নতুন করে একটা অফার পাঠিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের পাশাপাশি ইস্টবেঙ্গল ও চেন্নাইন এফসি তারাও কিন্তু অ্যালেক্স সাজিকে দলে পাওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। কিন্তু যদি আগামী মরশুমে অ্যালেক্স সাজি সে হায়দ্রাবাদ এফসি দল থেকে লিভ নেয়, তাহলে নিঃসন্দেহে মোহনবাগানের অফারকেই অ্যাকসেপ্ট করবে সেটা বলাই যায়। সেক্ষেত্রে সাজির ডিলে এখন সকল মোহনবাগান সমর্থকদের একটাই আশা থাকবে, হোপ ফর দ্য বেস্ট। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও অ্যালেক্স সাজি সে যদি আগামী মরশুমে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল থাকে, তাহলে কি মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত হবে সাজির জন্য অল আউট ঝাঁপানো, নাকি অ্যালেক্স সাজির থেকেও বেটার এক্সপিরিয়েন্স কোনো ভারতীয় ডিফেন্ডারকে দলে নেওয়াটা উচিত হবে মোহনবাগানের? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।